আইরিন সারা শপিং মল খুঁজে খুঁজে হয়রান, স্বার্থ কোথাও নেই। আর না আছে ইউসারা। এদিকে হাতে এতগুলো ভারী ব্যাগ, গোটা মার্কেট তল্লাশি শেষ। বাইরে এসে দাঁড়ালো আইরিন, স্বার্থকে ফোন করলো আর দুম করে লাইনটা মুখের উপর কেটে দিল সে। আইরিন থামলো না, ফের দিল কল। এই তো একটু আগেই সবাইকে দেখছিল ফুডকোর্টের ওখানটায়। এর মাঝে কোথায় সব হাওয়া হয়ে গিয়েছে। আর গিয়েছে যখন ওকে নিয়ে যেতে পারেনি। কিন্তু কল এবারেও রিসিভ হলো না, লাইন ফের কাটলো স্বার্থ। আইরিন মেজাজ খারাপ করে মেসেজ পাঠালো, আপনি কোথায়? আমার শপিং শেষ, আমাকে এসে নিয়ে যান। ওপাশ থেকে উত্তর এলো মিনিট দুয়েক পর, আমি কোথায় জানার দরকার নেই, তুমি একটা ওভার ডেকে বাড়ি চলে যাও। আইরিনের ব্রহ্মতালু অবধি রাগে পুড়ে গেল। মগের মুলুক পেয়ে বসেছে। ও ওভার ডেকে চলে যাবে মানে? নিশ্চয়ই স্বার্থ তুষির সাথে আছে, ওকে নিয়েই চলে গেছে বাড়িতে। আচ্ছা যাক, কত দূর আর যাবে? কাল পার্টিতে বিয়ের অ্যানাউন্সমেন্ট হোক, তারপর কোথায় কোথায় পালাবে স্বার্থ সেও দেখে নেবে। এখন রাত বাজে 12টা, ঘড়ির কাঁটা হাঁপাতে হাঁপাতে এক এক ঘরে ছুটছে। কপালের ঘাম মুছে সেদিকে আরেকবার দেখল তুষি। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাসার সবাই শুতে গিয়েছে। বসার ঘর খাখা করছে এখন। তুষির বুক কাঁপছে সেই শূন্যতার চেয়েও শতগুণ বেশি। মনের ভেতর উৎকণ্ঠা থাকলেও মাথা ভর্তি তার জেদ। স্বার্থ মাঝরাতে ছাদে যেতে বলেছিল, কিন্তু তুষি গো ধরেছে, কিছুতেই যাবে না। এতদিন ওকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, ওকে যা ইচ্ছে তাই বলেছে, তাও তুষি চুপ করেছিল। কিন্তু ওর চোখের সামনে আইরিনকে সাথে নিয়ে আজকের এই উড়ে বেড়ানোর দৃশ্য সবার সামনে আমার হবু বউ করে ঢং করা ভীষণ সম্মানে লেগেছে তুষির। এতই যদি হবু বউ নিয়ে আনন্দে থাকে তাহলে ওকে ছাদে ডাকবে কেন? আর ওই বা কুকুরের মতো ছুটবে কেন সেখানে? তুষি বসেছিল সোফায়। ওর এই স্টোর রুমের ঘরটার নকশা বদলে গেছে বিগত কটা দিন হলো। একটা 2 সিটের সোফা, ড্রেসিং টেবিল, ভালো আলমারি সহ কিছু নতুন ফার্নিচার তুলে দিয়েছেন সাইফুল। ভেবেছেন মেয়েটা যখন ঠিক করেছে এখানেই থাকবে তখন ভালোভাবেই থাক। তুষির ধ্যান ভাঙলো পায়ের শব্দে। নিস্তব্ধ বাড়ির সিঁড়ি পেরিয়ে দাপুটে বেগে হেঁটে আসছে কেউ একজন। তুষি এই হাঁটার গতি চেনে, নিশ্চয়ই স্বার্থ। ও ছাদে না যাওয়াতে কি ওর কাছেই আসছে? তুষি তড়াক করে উঠে দাঁড়ালো, সন্দেহ নিয়ে বসে থাকতে পারল না। ধরফর করে ছুটে এলো দরজায়। দু আঙ্গুলে একটুখানি পর্দা সরিয়ে চোরের মতো এক চোখ দিয়ে উকি দিল বাইরে। ও মা, কেউ তো নেই। কিন্তু ও যে পায়ের আওয়াজ স্পষ্ট শুনেছিল। কেউ এলে তো দেখা যেত। এর মধ্যে কোথায় উড়ে যাবে? তুষি নিজেই বিভ্রান্ত। ভাবলো হয়তো মনের ভুল। মাথা চুলকে ফোঁস করে শ্বাস ফেলে ঘরের দরজা লাগাতে গেল। কোত্থেকে ভূতের মতো এসেই এক হাতের তালুতে দরজার কাঠ চেপে ধরল স্বার্থ। ছ্যাঁত করে উঠল তুষির বুক। চমকে থমকে নিঃশেষ হয়ে প্রকট চোখে চাইল তার পানে। স্বার্থর চিবুকে নম্রতা নেই, আবেগের কোনো ছায়া নেই চোখে। কেমন ঠান্ডা নজরে চেয়ে রইল। বলল শান্ত গলায়, ছাদে এসো তুষি। তুষি ভীতু সন্ত্রস্ত চোখে বলল, কেন? আমি বলেছি তাই। মেয়েটা ভয়ে ভয়ে বলে, যাব না আমি। চুপচাপ এসো। স্বার্থর কণ্ঠের জোর বাড়ছিল তেজে দীপ্ত চোখের তাপ। তুষি চুপসে গেলেও ছাদেও যাবে না, কিছুতেই না। উল্টে গায়ের জোর দিয়ে দরজা ঠেলতে গেলেও স্বার্থের ওই এক হাতের সাথে কুলোতে পারল না। অসহায় চোখে বলল, দরজা ছাড়ুন, আমি ঘুমাবো। স্বার্থ দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, আগে ছাদে আসবে, কথা শুনবে, তারপর। না হলে আমি যদি ভেতরে এসে ধরি, ঘুম কিন্তু হারাম করে দেব। হুমকি শুনে তুষির অন্তরাত্মা ভয়ে উড়ে গেল। ঢোক গিলে কিছুক্ষণ চুপ করে রইল সে। আচমকা স্বার্থর পেছনে চেয়ে বলল, দিদুন। স্বার্থ ফিরল সেদিকে, ভাবলো জয়নাব এসেছেন। হাতটা তখন শিথিল হলো একটু। আর অমনি ঝট করে দরজা আটকে দিল তুষি। মেয়েটা যে ওকে কি দারুণ ভাবে বোকা বানিয়ে ফেললো, ভাবতেই স্বার্থের গায়ের রক্ত আগুন হয়ে যায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দরজায় লাথি মারল সে। তর্জন দিল স্থূল স্বরে, দরজা ভাঙবো না খুলবে? ওপাশে দাঁড়ানো মেয়েটা ভয় পেলেও গলায় জোর কমেনি। একটু তুতলে বলল, ভাঙুন না, ভাঙুন, আমি দেখি আপনার গায়ে কত জোর। মারপিট কিন্তু আমিও পারি, বুঝেছেন? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তারপর বিড়বিড় করে বলল, শালার পুলিশ, তুই পারলে ভেতরে আয়। আজ তুষি তোকে ওর কুস্তির পাওয়ার দেখিয়ে ছাড়বে। শালা মারবো এখানে, তোর বডি পড়বে উঠোনে।
স্বার্থ এসব শোনেনি। প্রথম টুকুর জবাবেই চোটে কিছু বলবে হঠাৎ কেউ পেছনে থেকে ডাকলো, ভাইয়া। ও থামলো, ফিরল পেছনে। ধোয়া ওঠা কফির মগটা হাতে নিয়ে হেঁটে এলো অয়ন। খুব আশ্চর্য চোখে বলল, তুমি এখানে কি করছো? স্বার্থ চুপ, কপালে ভাঁজ, পাথুরে চোখ। অয়নের কফির মগের দিকে চেয়ে রইল সে। অয়ন খেয়াল করলো সেটা। মগটা ওর সামনে ধরে সরল গলায় বলল, কফি খাবে নাকি? স্বার্থ নিজের রাগ ঝাড়ার মোক্ষম জিনিস পেয়েছে। সঙ্গে সঙ্গে মগটা ওর হাত থেকে ছো মেরে নিয়ে প্রকাণ্ড এক আছাড় মারল ফ্লোরে। অয়ন হকচকিয়ে গেল, ভোরকে বলল, ও মাই গড, কি করলে? কতক্ষণ ধরে বানিয়েছি মাই ক্যাপিচিনো, ভালোবেসে সাধার এই প্রতিদান দিলে? স্বার্থ রেগেমেগে বলল, আমাকে কেন সাধবি? আমি কি এখানে কফি খাওয়ার জন্য এসেছি? তাহলে কেন এসেছো? স্বার্থ কিছু বলতে গিয়েও থামলো, বলল না। খ্যাপাটে মেজাজে সাপের মতো ফুঁসতে ফুঁসতে রওনা করলো ঘরে। অয়ন নাক চোখ কুঁচকে বলল, সেদিন নিজেরটা ভেঙেছে, আজ দিল আমারটা ভেঙে। কেন যে সারতে গিয়েছিলাম। তারপর সচকিতে পাশ ফিরল সে। তুষির ঘরের বন্ধ দরজায় তাকালো একবার। এতক্ষণে যেন হুঁশে এলো অয়ন। আবার স্বার্থর যাওয়ার দিকে দেখলো, পরপর সেই ঘরের দিকে। চোখ ঘুরিয়ে কিছু একটা ভেবে হঠাৎ ঠোঁট কামড়ে হাসল সে। সন্ধে নেমেছে। বাড়ির সবার মাঝে এক ধরনের হুটোপুটি সে সময়। একেবারে সবাই একসাথে রেডি সেডি হয়ে পার্টিতে যাওয়ার তাড়া। পার্টির জন্য নাসির বড়সড় ক্লাব ভাড়া নিয়েছেন। রাত ৮টার মধ্যে সেথায় পৌঁছানোর কথা। যে যার মতো যার যার ঘরে তৈরি হতে গিয়েছে। তুষি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়েছে সবে। চেয়ে দেখলো এখনো ঘর ফাঁকা। ইউষা আসেনি তাহলে? কাল নামে মাত্র শপিংয়ে গেলেও নিজের জন্য তুষি কিচ্ছু কিনতে পারেনি। সেই মন মেজাজই তো ছিল না। কেবলই ইউষা দুটো জামা নিয়েছে। বলেছে ও থেকেই একটা পরতে দিয়ে যাবে। তুষির হঠাৎ চোখ পড়ল খাটের উপর। একদম মাঝ বরাবর কিছু একটা প্যাকেট করে রাখা। ও দ্রুত পায়ে এসে হাতে তুলল। প্যাকেটটা খুলতেই চিরকুট মতো কিছু ঝুপ করে পড়ল সেখান থেকে। তুষি কৌতূহলে হাতে নিয়ে মেলল। এখন অবশ্য সে ঝরঝর করে বাংলা পড়তে পারে। বেশ গোছানো হাতের লেখা। কাল তো রাগ করে চলে এলে, নিজের জন্য কিছু নিলেই না। তাই আমি নিজ দায়িত্বে তোমার জন্য এই গাউনটা কিনলাম তুষি, পরো এটা। সাথে মন ভরে সেজো। জেনে রেখো, এই গাউনে কেউ একজন তোমাকে দুচোখ ভরে দেখার আশায় অপেক্ষা করে আছে। অয়ন। পুরোটা পরে তুষির ভেতরটা নড়বড়ে হয়ে গেল। ক্লান্ত শ্বাস ফেলল সে। অয়ন ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ। হয়তো ওকে খুব ভালোবাসেন, কিন্তু তুষির জেনে বুঝেও লোকটাকে ঠকাতে হবে। খারাপ লাগলেও, বিবেকে বাঁধলেও করতে হবে এমনটা। কারণ এই ভালোবাসা তুষি চায় না। এই ভালোবাসা তুষির জন্য নয়। এই ভালোবাসায় ওর শুধু অস্বস্তি হয়, ঘৃণা লাগে। যতবার অয়ন ওর দিকে অন্যরকম নজরে তাকায় ততবার বিব্রত বোধে মরে যায় সে। অয়নের ভালোবাসার দাবিদার শুধু ইউষা। এতগুলো বছর যে মেয়েটা তাকে চুপটি করে লালন করে গেল, অয়ন শুধু সেই ইউষারই হোক। ইউষার নাম উঠতেই তুষির মাথায় চট করে একটা দুষ্টু বুদ্ধি এলো। চিরকুট ফেলে জামার প্যাকেটটা নিয়েই চপল পায়ে ছুটে গেল বাইরে। যাওয়ার সময় সামনে হাসনা পড়লেন। জয়নবের সাথে বসার ঘরে সোফায় বসেছিলেন তিনি। কদিনে দুজনের খুব জমেছে। ওকে দেখেই বললেন, কিরে তুই অহনো তৈরি হস নাই? তুষি ছুটতে ছুটতে জানিয়ে গেল, এই তো একটু পরেই হব দাদি। তুষি একদম সোজা ইউষার রুমে গিয়ে ঢুকলো। জয়নব সেদিক চেয়ে হাসলেন, বললেন, ওদের দেখলে নিজেদের বয়সের সময়টা মনে পড়ে যায়। এই বয়সে তো আমার শওকতের বয়স 4 বছর ছিল। আর ওরা দেখুন, এখন অবধি কে কাকে বিয়ে করবে সেটাই ঠিক করতে পারছে না। হাসনা গা নাড়িয়ে হেসে উঠলেন। পান বানিয়ে একদম মুড়িয়ে দিয়ে বললেন, নেন খান, আমাগো বস্তির স্পেশাল পান এইডা, অনেক মজা। আরে তুষি, তুমি চলে এলে? আমি তো এখনই যাচ্ছিলাম। তুষি ভারী ব্যস্তভাবে বলল, তোমাকে আর যেতে হবে না, নাও এটা রাখো। কোলের প্যাকেটটা ইউষার হাতে ধরিয়ে দিল সে। ইউষা বের করতে করতে শুধালো, কি আছে এতে? পরপর গাউনটা দেখে অবাক হয়ে বলল, ওমা, এটা কি সুন্দর, কোথায় পেলে? তুষির উত্তর তৈরি, বাবা দিয়ে গেছেন। আমি তো কিছু কিনিনি, সেজন্য বোধহয়। কিন্তু আমার এত ভালো লাগেনি। তোমার যখন লেগেছে তুমি পড়ে ফেলো। কিন্তু বাবা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেলেন, বললেন আমাদের হলে ওনাকে কল করে দিতে। হ্যাঁ, তো আমি কখন বললাম এটা বাবা নিজে দিয়ে গেছেন? রহিম চাচাকে দিয়ে পাঠালো। ড্রাইভার চাচা? হ্যাঁ, তুমি এটাই পরো। হ্যাঁ, আর আমি তোমার জামাটা পরি। ইউষা অবশ্য আপত্তি করলো না। দুবোন একটা পরলেই হলো।
তুষি জামা নিয়ে বেরিয়ে এলো তাড়াহুড়ো করে, ঠোঁটে বিজয়ের হাসি নিয়ে। যখন ঘরে গেল হোঁচট খেলো আরেকবার। আবার বিছানার ওপর একটা নতুন প্যাকেট রাখা, এটার সাইজ আগেরটার থেকেও বড়। তুষি আশ্চর্য হয়ে এগিয়ে আসে। অয়ন কি আবার পার্সেল রেখে গেল? সে কি তবে দেখে ফেললো ও জামা ইউষাকে দিয়ে এসেছে? না, দেখার তো কথা নয়। ইউষার ঘরে যাবার সময় ওনার ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ দেখলো তুষি। এটা তাহলে কে রাখলো এখানে? এক ঝাঁক প্রশ্ন মনে চেপে মেয়েটা এগিয়ে এসে বিছানায় বসলো। হাতে তুলে নেড়েচেড়ে দেখলো প্যাকেটটা। গায়ে 100 স্কচ টেপ, হাত দিয়ে টানলেও ছুটবে না। ও কেচি নিয়ে আরাম করে বসলো এবার। পুরো প্যাকেটটা খুলতেই কোটর ফুঁড়ে চোখ ছিটকে এলো তুষির। একটা ধবধবে সাদা গাউন, একটা হেডপিস, পার্লের নেকলেস, একজোড়া হিল জুতোর সাথে আরও একটা ছোট বাক্স আছে এতে। কিন্তু এত কিছু কে দিল ওকে? তুষি তড়িঘড়ি করে পাশের অন্য বাক্সটা খুলল। বাক্স হতে ঢাকনা তুলতেই মাথা চক্কর কাটলো তার। গোটা বক্স ভর্তি চুড়ি, কাচের পাথরের, পার্লের থেকে শুরু করে সব আছে। তুষি বিস্ময় কিছুক্ষণ মূর্তি বনে রইল। এক একটা জিনিস দেখেই বোঝা যাচ্ছে খুব দামি। তুষি বোকা বোকা চোখ দুটো ঘোরালো এদিক সেদিক। কোনোভাবেই যখন কুল কিনারা পেল না, হুট করে নজর পড়ল চুড়ি ভর্তি বাক্সের গায়ে, ঢাকনার তলায় একটা চারকোনা কাগজ, স্কচ টেপ দিয়ে লাগানো, লেখা, এই চোর, রাতে ছাদে আসনি, মাফ করে দিয়েছি। মুখের উপর দরজা আটকে দিয়ে বেয়াদবি করেছো, সেটাও মাফ করে দিয়েছি। কিন্তু ভুল করেও যদি ভেবে থাকো আমার পাঠানো জিনিসগুলো পড়বে না, তাহলে মাফ তো দূর, আজকে তোমাকে জ্যান্ত খেয়ে ফেলবো আমি। অ্যান্ড ইটস মাই প্রমিস টু ইউ বে। তুষি বাকরুদ্ধ, স্তব্ধ। এসব স্বার্থ পাঠিয়েছে ওর জন্য, কিন্তু এই বেতে কি? বে এর পর আর কিছু লেখেনি কেন? কোনোভাবে কি ওকে বেয়াক্কেল বলল, নাকি বেয়াদ্দব বলল? যাই বলুক, জিনিসগুলো স্বার্থর দেয়া ভাবতেই তুষির চোখ মুখ শক্ত হয়ে গেল। সব হাত থেকে ঝট করে নামিয়ে রেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল সে। ঢং, পশুর মতো আচরণ করে ওর বুকটা ভাজা ভাজা করে এখন গিফট দেওয়া হচ্ছে। তুষি চেয়েছে গিফট? পড়বে না এসব তুষি, কিছুতেই না। তনিমা সবাইকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়ছেন। একজন আসছে তো আরেকজন নামছে না। এখানেই তো 7:30 বেজে গেল প্রায়। ওদিকে শওকতও ফোন করছেন, তাড়া দিচ্ছেন বারবার। ভদ্রমহিলা আরেকবার ডাকলেন, ইউষা, তুষি, হলো তোদের? দু বোনের কেউই এলো না, সাড়াও দিল না। তবে অয়ন নামলো দ্রুত। পরনে কালো স্যুট প্যান্ট, গলায় সাদা রঙের টাই, হালকা লম্বা চুল পরিমিত যত্নে সেট করা, বা হাতে সিলভার চেইনের ঘড়ি। এসেই দুহাত দুদিকে মেলে বলল, দিদুন, হাউ অ্যাম আই লুকিং? জয়নব মাথা ঝাঁকিয়ে বললেন, দারুণ দারুণ। বয়স থাকলে তো আমি আজ তোমার প্রেমেই পড়ে যেতাম দাদু ভাই। অয়ন হাসল, নিঃশ্বাস ঝেড়ে বিড়বিড় করলো, আপাতত যার পড়ার কথা সে পড়লেই চলবে। বসার ঘরে তনিমা, রেহনুমা, জয়নব, মিন্টো আর হাসনা ছিলেন। তবে বৃদ্ধারা যাচ্ছেন না। বাচ্চাদের অনুষ্ঠান, ওনাদের কি কাজ? এই বয়সে পার্টি টার্টি পোষায়? অত উচ্চ শব্দের গান বাজনা শুনলেই তো মাথা ধরে যায়। শওকত আর সাইফুল আগে ভাগে চলে গিয়েছেন। নাসির একা মানুষ, ব্যবস্থাপনায় যদি কিছু লাগে। রেহনুমা জিজ্ঞেস করলেন, স্বার্থ কোথায় রে অয়ন? রেডি হচ্ছে বোধহয়। তনিমা বললেন, মেয়েদের না হয় সাজগোজে দেরি হয়, ও এত কি রেডি হচ্ছে? পার্টির মেইন ফোকাসই তো সে মামুনি, একটু মেকআপ অন্তত লাগাতে দাও। তক্ষুনি স্বার্থ বেরিয়ে এলো। সিঁড়ির ঝকঝকে টাইলসে তার মশমশে জুতোর শব্দে ফিরল সবাই। ওর পরনেও একই রকম কালো স্যুট প্যান্ট, শুধু খোলা বুক হতে দুটো বোতাম, খোলা সাদা শার্ট উকি দিয়ে আছে, টাই পরেনি। হাতের ব্র্যান্ডেড ঘড়িটা কালো লেদারের স্ট্র্যাপ, ট্রিম করা চুলগুলো নরম জেল দিয়ে ব্যাকব্রাশ করে উপরের দিকে ওঠানো। অয়ন অবাক হয়ে বলল, এ কি ভাইয়া, তুমি ব্ল্যাক স্যুট কেন পরেছ? তোমাদের ড্রেস কোড তো হোয়াইট। আইরিন বলে গেল শোনোনি তো? শুনলেই বা। আমি সেটাই করব যেটা আমার ইচ্ছে হবে। অয়ন আর তর্কে গেল না, কাঁধ উঁচিয়ে বলল, ওকে।
স্বার্থর এই আহামরি নিখুঁত সুতনু মুখখানা দেখে হাসনা ভীষণ মন খারাপ করলেন। আহারে, কত সুন্দর একটা ছেলে তার নাতজামাই হয়েছিল, কতই না মানাতো তুষির পাশে। ভাগ্যের দোষে আজ সব শেষ। স্বার্থ হাত ঘড়ি দেখলো, মাঝে উদ্গ্রীব অথচ শান্ত নয়নে এক পল চাইল স্টোর রুমের পথে। চোরটা ওর দেয়া জিনিস পড়বে তো? যেই ঘাড়ত্যাড়া মেয়ে, দেখার পর কি করবে কে জানে। অয়নেরও সেদিকেই নজর, তার চেহারায় উৎকণ্ঠা, অন্তঃপটে এক প্রস্ত উত্তেজনা সাথে। ওর দেয়া গাউন পরে তুষি আসবে, প্রথমবার ওর দেয়া কিছু পরবে, এ যে নিঃসন্দেহে বুক জুড়িয়ে দেয়া ব্যাপার। রেহনুমা এবার ধৈর্যের খেই হারালেন। সবাই এসেছে, কিন্তু এই রাজকন্যাদের খবর নেই। হাঁ করলেন ডাকবে বলে, তক্ষুনি দরজা দুহাতে ঠেলে বেরিয়ে এলো তুষি। কুঁচকে থাকা কপাল ঘুরিয়ে ফিরে চাইল স্বার্থ, তার তীক্ষ্ণ ধারালো চাহনিরা আটকে গেল অমনি। ভাঁজ ফেলা কপাল তুরন্ত শিথিল হয়ে গেল। তুষির পরনের ফুল হাতা ফ্লাফি সাদা গাউনটা লম্বায় একেবারে মাটি ছুঁয়ে গেছে। গলায় চিকন পার্লের নেকলেসের সাথে কানে দুটো পার্লের ছোট ছোট টপ, ঠোঁটে লাইট ওয়াইন শেড লিপস্টিক, খোলা চুলের ওপর একটা বান্ডানা জড়ানো। আগাগোড়া সাদায় মোড়া মেয়েটার রূপে চারদিক ধাঁধিয়ে গেল আজ, যেন স্নিগ্ধতার এক জীবন্ত প্রতিমা। প্রত্যেকের সাথে দৃষ্টি মিলিয়ে মুখ চোখে চেয়ে রইল স্বার্থ, তার দু চোখে ছাপানো মুগ্ধতার জাল, যা পুরুষালী নয়ন ছড়িয়ে শেষমেশ নেমে এসে বুক শুকিয়ে দিল। এক ধাক্কায় অপরূপ মেয়েটার সৌন্দর্য যেন কেটে ছিঁড়ে বসে গেল হৃদয়ে। নিষ্পলক চেয়ে চেয়েই একটু ঢোক গিলল ছেলেটা, অস্পষ্ট আওড়ালো, সেনোরিটা। কিন্তু মুখ অন্ধকার করে ফেলল অয়ন। এতক্ষণে স্ফুট হাসি ঝট করে নিভে গেল তার। তুষি ওর দেয়া জামাটা পরল না? তুষি গাউনের দুমাথা দুই হাতে একটু তুলে এগিয়ে আসে। সেই পুরোটা সময় স্বার্থ ধীরুজ গতিতে চোখ নামিয়ে মেয়েটার পা থেকে মাথা অবধি মাপল। তুষি গিয়ে মায়েদের সামনে দাঁড়ায়, জিজ্ঞেস করে হেসে হেসে, আমাকে কেমন লাগছে? তনিমা গদগদ হয়ে বললেন, এটা আমাদের তুষি। মা গো, কি সুন্দর লাগছে। মা, বড় মা, দিদুন, দাদি সবাই মিলে ওর খুব প্রশংসা করলেন। অতি বিস্ময় আর আহ্লাদে রেহনুমা ভুলে গেলেন মেয়েটার পরনের সাদা জামাটার কথা। কথা বলতে বলতে তুষি আর চোখে এক পল স্বার্থকে দেখল। মানুষটা তখনও চেয়ে, নেশার সুর দৃষ্টিতে, অথচ ঠোঁটে বিন্দুমাত্র হাসি নেই। তুষি জানে এই গম্ভীরতা নাটক, ওপর ওপর থেকে। এতক্ষণ তো ঠিকই ওকে হা করে দেখেছে। কি ভাবছে বিটকেলটা? ওনার হুমকির ভয়ে তুষি ওনার দেয়া জামা পরল? তুষি একবার জেদ ধরলে ওনার হুমকিতেও কাজ হতো না, কিন্তু ও পড়েছে কেন নিজেই জানে না। কতবার মনকে শাসালো, বোঝালো কতবার করে, বলল যে মানুষ তোর নয় তার আনা কিচ্ছু তোর নয়, তাহলে তুই কেন পড়বি? ছবি না এসব। আধ ঘন্টা আগে অবধি ঠায় বসেছিল সে, কিন্তু তুষির মন আজ কোনো কথা শুনল না। একটু বেশি বেহায়া হতে চাইলো আজ। জীবনে প্রথমবার বিটকেল ওর জন্য কিছু একটা এনেছে, কিছু একটা। ও কি করে ফেরাতো? তুষির অভিমান বেড়েছে, রাগ বেড়েছে, কিন্তু ভালোবাসা তো কমেনি। সেই ভালোবাসার এক একটি প্ররোচনায় আজ তুষি নির্লজ্জ না হয়ে পারল না। এতে কেউ ওকে ন্যাকা বলুক বলুক, আত্মসম্মান নেই, তাতে ওর কিচ্ছু যায় আসে না। তুষির হঠাৎ চোখ পড়ল অয়নের ওপর। ছেলেটার মাথা নিচু, বিমর্ষ চেহারা। ছেলেটাকে দেখে তুষির নিজেরই মুখ কালো হয়ে গেল। নিশ্চয়ই ওনার দেয়া জামাটা না পরাতে কষ্ট পেয়েছেন, কিন্তু এখনই ধরা দিলে হবে না। অয়নকে বুঝতে দেয়া যাবে না তুষি ইচ্ছে করে পড়েনি, জানতে দেয়া যাবে না ওর মনে কি আছে। হওয়ার আগেই সব প্ল্যান ভেস্তে যাবে তাহলে। তুষি নিজেই অয়নের সামনে এসে দাঁড়ালো। অমনি নীরস চোখ তুলে চাইল ছেলেটা, মন খারাপ করে বলল, আমার দেয়া গিফট পছন্দ হয়নি? স্বার্থ কপাল কুঁচকে ফেলল। অয়নও গিফট পাঠিয়েছিল তুষি, তবে সেটা রেখে ওর দেয়া গাউন পরেছে? ভাবতেই তার চেহারা টান টান হয়ে যায়। সেই মুহূর্তে স্বার্থর মনে হলো ও একটা বিশাল বড় যুদ্ধ জিতে গিয়েছে। দুপাশে একবার চোখ ঘুরিয়ে গালের ভেতর জিভ ঠেলে হাসলো সে। তুষি তক্ষুনি বলল, আসলে আপনার দেয়া জামাটাই পরতাম, কিন্তু ইউষা ওটা দেখেই পছন্দ করে ফেলেছিল, তাই ওকে দিয়ে দিয়েছি। এই জামাটা হাতের কাছে পড়েছিল, সেজন্য দায় পড়ে পড়তে হলো আর কি। এতে এমন বিশেষ কোনো ব্যাপার নেই। তুরন্ত হাসিটা দপ করে মুছে গেল স্বার্থর। অয়ন
অবাক হয়ে বলল, ইউষা আমার দেয়া গাউন পরেছে? হ্যাঁ, ওই তো দেখুন। ইশারা অনুযায়ী পিছু ঘুরল অয়ন। ইউষা সত্যিই সেজেগুজে নামছে, কুচকুচে কালো রঙের গাউন, চুলটা মেসি বান করে ওপর দিকে তোলা, সামনের কিছু চুল কার্ল করে গাল ছুঁয়ে নেমেছে, গলা খালি, ঠোঁট ভর্তি রেড রোজ শেড লিপস্টিক। কতদিন ধরে ইউষার মনমরা হয়ে ঘুরে বেড়ানো মুখটায় সাথে আজকের এই হাস্যোজ্জ্বল আদুরে মুখের বড্ড তফাৎ। অয়নের সব খারাপ লাগা নিমিষেই উধাও হয়ে গেল। তুষি চাপা কণ্ঠে বলল, সুন্দর লাগছে না ওকে? অয়ন ঘাড় নাড়ালো। হুম, আপনার দেয়া জিনিসে ইউষার তো অধিকার আছে, বলুন। ওকে দেয়ায় আপনি নিশ্চয়ই রাগ করেননি? ও মুচকি হেসে বলল, ইটস ওকে, কিন্তু তুমি পড়লে আমি বেশি খুশি হতাম। তুষি খুব কষ্টে ঠোঁটের হাসি ধরে রাখলো, বলল না কিছু। স্বার্থর এত ন্যাকামো ভালো লাগলো না। ঠিক মুখোমুখি অয়ন তুষির মাঝে দাঁড়িয়েছিল সে। একবার খিটমিটে চোখে চেয়ে দুজনকেই দেখলো, বিড়বিড় করে বলল, ইরিটেটিং। তারপর দুম করে ঠিক ওদের মাঝখান থেকে চলে গেল স্বার্থ। যেতে যেতে ছুড়ে দিল, গাড়ি বের করছি, যাওয়ার ইচ্ছে থাকলে আসা হোক। অয়ন ইউষার হাসি মুখ দেখে নিজের খারাপ লাগা গিলে নিল। ফোঁস করে শ্বাস ফেলে চলল ভাইয়ের পেছনে। তনিমা, রেহনুমা, মিন্তো এগুলো পরপর। ইউষা তুষিকে দেখেই তাজ্জব হয়ে বলল, এ কি তুষি, তুমি দেখি হোয়াইট পরেছো, কোথায় পেলে এটা? অর্নামেন্টসটাও তো খুব এক্সক্লুসিভ মনে হচ্ছে। তুষি উত্তর দেওয়ার আগেই আবার বলল, আইরিন আপু না বলল এটা ওনাদের ড্রেস কোড? এবার যদি সবার সামনে রিয়াক্ট করে বসে। তুষি যেন আকাশ থেকে পড়লো, চোখ দুটো বিকট করে ভাবলো, তাই তো, এই কথাটা তো আমার মনেই ছিল না। ইউষা নিজেই বলল, আচ্ছা মেজো ভাইয়া কালো স্যুট পরলো কেন? তুমি পরেছো সাদা, যার সাদা পরার কথা সেই পরেনি, এসব কি হচ্ছে? তুষির নিজেরই সব গলিয়ে গেল। বিচলিত হয়ে বলল, তাহলে কি আমি চেঞ্জ করে আসবো? জয়নব বললেন, না দরকার নেই, না দরকার নেই, সেজেছ, সুন্দর লাগছে। আর স্বার্থ নিজেই ওর হবু স্ত্রীর ঠিক করা ড্রেস কোড মানেনি, তোমার আর মেনে কি কাজ? যাও, এমনিই দেরি হচ্ছে, যাও এভাবে। তুষি একটু ভরসা পেল। মিন্তু তখন আরেকবার এলো দরজায়, ডাকলো হুলস্থুল করে, আরে সাদা কালো পেতনিরা, তাড়াতাড়ি এসো, মেজো ভাইয়া তো হর্ন বাজিয়ে বাজিয়ে আমাদের সবার মাথা খারাপ করে দিচ্ছে। তুষি তাড়াহুড়ো পায়ে এগুলো ঠিকই, তবে বুকের দুরু দুরু ভাব গেল না। কোথাও গিয়ে মনে হলো পার্টিতে আজ নিশ্চয়ই ওর সাথে খারাপ কিছু ঘটবে।